আমার যেটুকু ধারণা যে পেইড মার্কেটিং হচ্ছে কাস্টমারকে আমার পেজে বা আমার পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য তার জন্য আগে একটা মূল্য পরিশোধের মাধ্যমে আম, তাদেরকে অ্যাটাক করা। আর আরেকটা হচ্ছে যে অর্গানিক প্রোডাক্ট মানে অর্গানিক যে সিস্টেমটা এটা হচ্ছে এমন যে এটার প্রসেসটা হয়তো ধীরে হবে, বাট বিশ্বস্ততা বা বিভিন্ন গুণাগুণের মাধ্যমে আস্তে আস্তে গ্রাহক আমার দিকে আসবে, কিন্তু তারা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং আহ একরকম বলা যায় যে রিপিটেড এমন কিছু হয়তোবা। ধন্যবাদ আপু, শেষে শিখতে আপু। এরপরে হচ্ছে উর্মি আপু, প্লিজ। আসসালামু আলাইকুম আপু। আপু, এটা আমি আর একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি, মানে আমি জানি না কতটুকু ঠিক হবে। যেমন ধরেন যে আমরা অনেক সময় আমাদের পেজের লাইক ফলোয়ার অনেকেই ফেক যেগুলো হয়, মানে আমরা কিনে বা এমনিতেই ভুয়া দেখানোর জন্য এটা করি। আর আরেকটা হচ্ছে যে অরিজিনাল, যেটা আমাদের আমাদের অ্যাক্টিভিটিজ এর দ্বারা হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা আমাদের রিয়েল, মানে কাছাকাছি ছিল মোটামুটি। হ্যাঁ, এবার একটু আমি একটু বলি তাহলে অর্গানিক মার্কেটিংটা কি। অর্গানিক মার্কেটিং হচ্ছে, ধরেন আপনি, এটা এক ধরনের ফ্রি মার্কেটিং। আপনি ধরেন চিন্তা করেন যে কোনো পোস্টে আপনার নিজের কোনো টাইম লাইনের কোনো পোস্ট করলেন, সেখানে লাইক কমেন্ট শেয়ার হয়। হ্যাঁ, সেখানে কি আপনাকে কোনো টাকা দিতে হয়? অবশ্যই না। এখানে আমরা কোনো টাকা দিই না, কোনো টাকা লাগছেও না। এটাকে আমরা বলছি অর্গানিক মার্কেটিং। অর্থাৎ এখানে আপনাকে যারা লাইক কমেন্ট ফলো করছে তাদের জন্য কিন্তু আপনাকে কোনো পেড করতে হচ্ছে না। এই যে পেড না করার যে সিস্টেমটা, সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্থাৎ ফেসবুকে আপনার টাইমলাইনে যত ফ্রেন্ড রয়েছে বা যত ফলোয়ার্স রয়েছে, তারা অটোমেটিক্যালি আপনাকে যে ফলো করছে, সেই ফলোটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্থাৎ এখানে আপনাকে পেড করতে হচ্ছে না। তো এখানে কিন্তু অথবা গ্রুপে হতে পারে, এটা শুধু ফেস না, আপনার গ্রুপে হতে পারে। সেখানে অনেক মেম্বার থাকবে, এমনিতে আপনার পোস্ট দেখবে, লাইক দিবে, কমেন্ট করবে, সেটা অটোমেটিক্যালি শেয়ার করবে এবং শেয়ারের মাধ্যমে অনেক বেশি রিচ হবে। মানে আপনার এই কন্টেন্টটা বা এই যে একটা কন্টেন্ট আপনি দিয়েছেন, ভিডিও বা টেক্সট, সেটা অনেক বেশি রিচ হলো। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হয়নি, অটোমেটিক্যালি আপনার কন্টেন্ট ভালো, সেজন্য কিন্তু সবাই পড়ছে, সবাই ভালো লাগছে, সেটা তারা শেয়ারও করছে এবং তাদের মাধ্যমে, তারা কমেন্ট করার মাধ্যমে অনেকের কাছে একই ধরনের মেসেজটা, অর্থাৎ তাদের সাথে যারা ওই ধরনের ইন্টারেস্ট নিয়ে আসেন তাদের কাছে চলে যাচ্ছে। এটাই অর্গানিক মার্কেটিং। আমরা যদি সহজ অর্থে বলি, তাহলে পেড মার্কেটিং কোনটা? পেড মার্কেটিং হচ্ছে, দেখেন, অর্গানিক মার্কেটিং দিয়ে সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে পেড মার্কেটিং করার কি দরকার? এখন আসি, দরকারটা এই জন্যই যে আপনি গ্রুপে দিচ্ছেন এমন না, কিন্তু যেই পেজে আপনার পোস্ট দেখছে 8 থেকে 10 জন বা 8 থেকে 10% ফ্যান, তোমার মেম্বার হয়তো আপনার পোস্টটা দেখতে পাবে। আপনি যদি পেজ বা আমার যে টাইমলাইনের যে কন্টেন্টটা, সেটা আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই, তো সেক্ষেত্রে কি আমি শুধু এই 8 থেকে 9% মেম্বার দিয়ে আমার হবে না। তো আমাকে কি করতে হবে? আমাকে অনেক বেশি মানুষের কাছে যেতে হলে আমার ফেসবুকের সাথে একটা ডিল করতে হয়, অর্থাৎ ফেসবুকের সাথে অ্যাড ক্যাম্পেইনে যেতে হয়, আমাকে অ্যাড দিতে হয়। এই অ্যাড এর মাধ্যমে ফেসবুক কি করে, আমি যে ধরনের ইন্টারেস্ট নিয়ে কাজ করছি সেই ধরনের ব্যক্তিদের কাছে আমার কন্টেন্টটা পৌঁছায় দেয়। তারা আবার তাদের যে আমার থেকে ভিন্ন কিছু ইন্টারেস্ট থাকে, তাদের সাথে রিলেটেড যে ব্যক্তিগুলো আছে, তাদের কাছেও আমার ফেসটাকে, এটাকে বলে লোকালাইজড অডিয়েন্স, তাদের কাছে পৌঁছে দিই। এভাবে করতে করতে, মানে আমার থেকে আপনি, আপনার থেকে আপনার আরো 10 জন ফ্রেন্ড, ওই 10 জন থেকে তাদের আবার 10 জন ফ্রেন্ড, এভাবে এভাবে কিন্তু এটা অনেকটা চক্রবৃদ্ধির মতো বাড়তে থাকে। এটাই হচ্ছে পেইড মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর পার্থক্য হচ্ছে এই দুই জায়গায়। অর্গানিক মার্কেটিংটা স্লো প্রসেসে হয় এবং হচ্ছে স্লো প্রসেসটা এটা অনেক বেশি ভ্যালুয়েবল, কারণ অর্গানিক ভাবে যদি আপনার মানে বেশি লাইক কমেন্ট শেয়ার থাকে, তাহলে কিন্তু আপনার পেইড মার্কেটিং এর দরকারই পড়ে না। কিন্তু আপনার যদি হয় যে অর্গানিক মার্কেটিং এ খুব একটা
রিচ আসতেছে না, আমি আরো রিচ চাই, আরো হচ্ছে অডিয়েন্স আকর্ষণ চাই, তখন কিন্তু আমরা পেইড মার্কেটিং এর কথা চিন্তা করি। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এমইপি প্ল্যাটফর্ম 14,000 প্লাস মেম্বার রয়েছে। সেখানে কিন্তু আপনি যখন পোস্ট করছেন, আপনি অর্গানিক ভাবে মার্কেটিংটা করতে পারছেন, অর্থাৎ আপনার পেজে বা আপনার যে পোস্টে 10 জন 5 জন রিয়েক্ট করছে, লাইক করছে বা শেয়ার করছে। যদিও গ্রুপে শেয়ার পোস্ট নিষিদ্ধ, গ্রুপে শেয়ার করা যায় না, হয়তো তার আইডিতে শেয়ার করছে। এখানে দেখবেন যে আপনার হচ্ছে যেই কন্টেন্ট বা যে পোস্ট আপনি করেছেন, সেই পোস্টটা অনেক বেশি মানুষের কাছে চলে যায়, সেখান থেকে কিন্তু তারা আপনাকে খুঁজে নেয়, নতুন নতুন লোক আপনার পেজে ইনভলভ হয়। এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখানে কিন্তু আপনি কোনো টাকা পে করছেন না যে আপনার এই মার্কেটিংটা চালানোর জন্য। আপনাকে নিয়ে আমরা লিখছি, আমার মতো আরো 5 জন 10 জন লিখতেছে আপনাকে নিয়ে ভিডিও মেক করতেছে আপনার পারফরমেন্সের উপর বেসড করে। এগুলো সব অর্গানিক মার্কেটিং। হ্যাঁ, এগুলোর জন্য আপনাকে কোনো পে করতে হচ্ছে না। এতে করে কি হচ্ছে, আপনি যতক্ষণ নিজের ডোল নিজে পিটাচ্ছেন, অর্থাৎ আমি ভালো সার্ভিস দিচ্ছি, আমি আমার প্রোডাক্ট ভালো, আমি প্রাইসিং কম রাখতেছি, এই কথাটা আপনি যতক্ষণ বলবেন, একজন গ্রাহক কিন্তু সেটা প্রোডাক্ট ভালো, মানে সব দিক দিয়ে ভালো, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে এই জিনিসটা নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটা রিচ হবে অনেক বেশি। এই কাজটা কিন্তু আমরা প্রতিনিয়ত, আমরা যারা ভলেন্টিয়ার আছি এই গ্রুপে সবাই করছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে অর্গানিক মার্কেটিংটা যদি আপনি চান, অবশ্যই গ্রুপে নিয়মিত পোস্ট করবেন এবং হচ্ছে সবার যে পোস্ট বা কন্টেন্ট রয়েছে সেখানে লাইক কমেন্ট করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। গদ বাঁধা মানে মাশাআল্লাহ, ধন্যবাদ, এগুলো লিখবেন না। কারণ আমি গতকালকের একটা মেসেজ বা একটা পোস্ট দেখলাম যে সম্ভবত হচ্ছে গতকালকের ট্রেনিং ক্লাসটা নিয়ে কেউ একজন পোস্ট করেছেন, সেখানে ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু ধন্যবাদ, তারপরে হচ্ছে মাশাআল্লাহ এগুলো লিখেছেন। আসলে এটা কিন্তু গঠনমূলক কমেন্টের মধ্যে পড়েনি। আপনি একজন অনুভূতি শেয়ার করেছে, সে অনুভূতিটাতে আপনিও ছিলেন, হয়তো আপনি কন্টেন্ট লেখার সুযোগ পাননি, কিন্তু আপনার উচিত ছিল সেখানে গঠনমূলক একটা কমেন্ট করার। হ্যাঁ, আপনি লিখতে পারতেন যে আমিও ছিলাম, অনেক ভালো লেগেছে বা ভালো লাগেনি, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ, আপনার যা ভালো লেগেছে বা খারাপ লেগেছে, না লাগেনি বা আপনি চুপ ছিলেন, সেটাই লিখতেন। এখানে ধন্যবাদ আর হচ্ছে মাশাআল্লাহ লেখার তো কিছুই ছিল না। এটা সে ধরনের পোস্টই ছিল না। যদিও আমি কাউকে হার্ট করার জন্য বলিনি, কেউ যদি হার্ট হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি জাস্ট বোঝানোর জন্যই বলছি যে এটা হচ্ছে এই ধরনের পোস্ট ছিল না আর কি, কন্টেন্ট ছিল না। তো এগুলোর কারণে কিন্তু আমাদের পোস্ট রিচটা হয় না, আমরা গতানুগতিক একটা শব্দ লিখে যাচ্ছি। তো সেজন্য আমরা হচ্ছে দ্রুত ফলাফল পাওয়ার জন্য কি করার চেষ্টা করি, পেইড মার্কেটিং এ চলে যাই। পেইড মার্কেটিং এ গেলে কি হয়, আপনি হয়তো সাময়িক সাফল্য পেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে না। অর্গানিক মার্কেটিং যেভাবে আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য দিবে। এখন আসি যে এগুলো করার জন্য আমরা প্রয়োজনীয় উপকরণগুলো কি কি। প্রয়োজনীয় উপকরণ হচ্ছে আপনার একটা আইডি থাকতে হবে। আমাদের এখানে সবার ফেসবুক আইডি আছে এবং সেই কারণে আমরা সবাই আজকে যুক্ত হতে পেরেছি। সবার ফেসবুক, যাদেরই আইডি আছে, যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন, তাদের একটা ফেসবুক পেজ লাগবে। ফেসবুক গ্রুপের কথা আমি বলবো না এখন। গ্রুপ হচ্ছে আমরা আপাতত আমাদের নিজেদের যে এমইপি গ্রুপ রয়েছে সেখানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। হ্যাঁ, যদি আপনার হচ্ছে বিশাল একটা কমিউনিটি থাকে, একটা পজিটিভ কমিউনিটি থাকে, তখন আপনি আপনার আলাদা গ্রুপের কথা চিন্তা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আপাতত আমরা আইডি এবং পেজকে ভ্যালুয়েবল মনে করব এই বিষয়ের জন্য। তো এবার যে বিষয়টা, সেটা হচ্ছে ওই অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার পেজের লাইক ফলো কিভাবে বাড়াবেন, সেটার কতগুলো ট্রিক্স আমি এখানে ট্রিক্স এন্ড টিপস শেয়ার করব। তো সবাই একটু দেখবেন। এটা হচ্ছে ফার্স্ট যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ফেসবুকে ছবি পোস্ট করতে হবে। একটা পোস্ট লিখছেন, সেখানে টেক্সট লেখার থেকে সেটা যদি ছবি আকারে পোস্ট করেন, সেখানে কিন্তু রিচ বেশি হয়, মানে আপনার পোস্ট রিচটা ভালো হয়। সাথে কিছু লেখাও দিয়ে দিলেন ছবিটার সাথে, এটা আরো বেশি ভালো হয়। সব থেকে বেশি মানুষ পেজ লাইক করে না, অথবা লাইক দিয়েও পরে ডিসলাইক করে। কেন বলেন তো? কারণ হচ্ছে আপনার পেজে ইন্টারেস্টিং কোনো পোস্ট তারা পায় না বলে সেটাকে ডিসলাইক করে দেয়। ওয়েবসাইট থাকলে ফেসবুক লাইক বক্সে প্লাগ ইন করে রাখুন।
হ্যাঁ, তাহলে কি হবে, আপনি যখন প্লাগ ইন করে রাখবেন, কেউ ওয়েবসাইটে আসলে সাথে সাথে আপনার ফেসবুক পেজও সে চলে আসবে, ভিজিট করবে, এখান থেকে আপনার পেজ লাইক বাড়বে। তারপর হচ্ছে আপনার পেজের সাথে অন্য একজনের পেজে অংশগ্রহণ করুন। কিরকম, ধরেন আপনি পোশাক নিয়ে কাজ করছেন, অন্য একজন ব্যক্তি পোশাক নিয়ে কাজ করছেন, তার পেজে গিয়ে আপনি একটা ভালো কমেন্টস করে আসুন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার ভালো কমেন্টস এবং আপনি লাইক রিয়েক্ট দিয়েছেন, সেই রিয়েক্টের কারণে ওখান থেকেই যারা হচ্ছে সেম ইন্টারেস্টের ব্যক্তি আছে তারা আপনার পেজে ধাবিত হবে, এটা একটা বলা যায়। হ্যাঁ, এখানে আপনি কি করবেন, আপনার পার্সোনাল প্রোফাইল থেকে করবেন না, আপনার পেজ থেকে করবেন। পেজ থেকে করলে হবে কি, তবে পেজের লিংক শেয়ার করবেন না। হ্যাঁ, কমেন্টে গিয়ে আপনার পেজের লিংকটা দিয়ে দিলেন যে আমার পেজে ঘুরে আসবেন, এই কথাটা লিখবেন না দয়া করে, এগুলো লেখার দরকারই প্রয়োজনই মনে হয় না। যদি আপনি আপনার পেজ থেকে কমেন্টটা করে আসেন, গঠনমূলক কমেন্ট, তাহলে অটোমেটিকলি ওই ব্যক্তিটা আপনার পেজে চলে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে একসাথে আমরা চিন্তা করি যে একটা ছবি দিয়ে একটা পোস্ট করব। হ্যাঁ, এরকমটা না করে আমরা যদি 2-4টা ছবি একসাথে দিই, মানে অ্যালবাম আকারে করে পোস্ট করি, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফেসবুক রিচ করে। হ্যাঁ, সেল পোস্ট বা প্রমোশনাল পোস্ট থেকে নন প্রমোশনাল পোস্ট হচ্ছে বেশি ভালো। সেখানে এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী আমরা 80-20 ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। 80-20 কি, অর্থাৎ 80% যদি আমরা হচ্ছে আপনার মানে বিভিন্ন কন্টেস্ট দিয়ে থাকে এবং 20% হচ্ছে সেলফ পোস্ট দিব। এই রেশিওটা ফলো করলে 20% হচ্ছে সেলফ পোস্ট, 80% হচ্ছে নন প্রমোশনাল পোস্ট। যেমন এখানে কি কি থাকতে পারে, উদাহরণ হিসেবে যদি বলি, সেখানে থাকতে পারে টিপস, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটার বিষয়ে টিপস থাকতে পারে, বাণী থাকতে পারে, কোনো উক্তি থাকতে পারে, হ্যাঁ, মজার মজার ভিডিও থাকতে পারে ইত্যাদি। কিন্তু আপনি 80% করবেন ওইটা নন প্রমোশনাল, আর 20% করবেন হচ্ছে প্রমোশনাল বা সেলস রিলেটেড। তাহলে আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে আপনার পেজের লিংক দিয়ে দিবেন, সেখানে হচ্ছে যারা আসবে তখন হচ্ছে তারা আপনার যে ফেসবুক পেজ, সে পেজে ভিজিট করতে পারবে সহজে। তারপর হচ্ছে আর 9 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে পোস্ট ছোট করে মজার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে পোস্ট রিচ হচ্ছে অনেক বেশি ভালো হবে। এক্ষেত্রে একটা হচ্ছে বিশেষজ্ঞরা একটা শব্দ মানে টার্গেটিং শব্দ দিয়ে দেয়, সেটা হচ্ছে 100 থেকে 119 শব্দের মধ্যে যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেশি এঙ্গেজড হয়, 100 থেকে 119। হ্যাঁ, এরপরে হচ্ছে বিভিন্ন রকম অফার, ডিসকাউন্ট। তারপর হচ্ছে আপনার বিজনেস পেজের 42% মানুষ তারা বিভিন্ন ডিসকাউন্ট বা অফার পছন্দ করে বলে এটা বিশেষজ্ঞদের মতামত, যে 42% মানুষই হচ্ছে অফার জাতীয় যে পোস্ট গুলো থাকে এগুলো পছন্দ করেন। এই যে পেজের যে ডিসকাউন্ট বা অফার রিলেটেড আপনি পোস্ট গুলো করবেন, সেম পোস্টটা আপনি সাথে সাথে আপনার পার্সোনাল আইডিতেও দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার পার্সোনাল আইডি থেকে আপনার পেজে লোকজন দ্রুত যাবে। নরমালি আমরা চিন্তা করে দেখেন, আপনার পার্সোনাল পেজে কিন্তু পার্সোনাল প্রোফাইলে কিন্তু 5,000 যদি ফলোয়ার্স থাকে, আপনার পেজে থাকবে 500 থেকে 1,000 জন বা সর্বোচ্চ 2,000 জন। তাহলে বাকি 3,000 জন গেল কোথায়, তারা কেন আমার পেজে আসলো না? এই বিষয়টা যখন আপনি থিঙ্ক করবেন তখনই বুঝতে পারবেন যে কেন আসলো না। এই যে আমরা এই কাজগুলো করি না বলে সহজে আসতে চায় না, এবং আমরা তাদেরকে আসার জন্য ইনভাইট দিলেও সেটাকে বারবার ড্রাইভ করছি না। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে রেগুলার আপনার পেজের ইনসাইট দেখবেন। আমরা নিশ্চয়ই সবাই ইনসাইট চিনি, না চিনলেও আমি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো লাস্টের দিকে গিয়ে। সেখানে হচ্ছে ওই যে আগে বললাম যে পোস্টারের কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, এবং কোনটাতে লাইক কমেন্ট বেশি পড়ছে, এবং সেখানে কি কি ধরনের দর্শক আছে, মানে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি না কোন এজের মানুষের সংখ্যা বেশি, সেটা কিন্তু আমরা ওখান থেকে ধারণা পেয়ে যাব। এরপর হচ্ছে অ্যাড যখন দিব তখন টার্গেট করে দিব। হ্যাঁ, টার্গেট ছাড়া অ্যাড দিলে সেটা কেমন হবে বুঝতে পারছেন তো, অর্থাৎ মাঝেবিহীন নৌকার মতো হবে, যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, আসলে সেটাতে কোনো ভালো ফলাফল আসবে না। পেজের সাথে মিলিয়ে যদি গ্রুপ করলেন তাহলে পেজের সাথে মিলিয়ে গ্রুপটা ওপেন করবেন এবং সে অনুযায়ী দিবেন। সেখানেও কিন্তু একই কথা, যে আপনি 80-20% যে ফর্মুলা সেটা ফলো করবেন, অর্থাৎ আপনি গ্রুপেও 80% হচ্ছে নন প্রমোশনাল পোস্ট করবেন, 20% হচ্ছে মানে সেল পোস্ট করবেন। তবে হ্যাঁ, এখানে যে বিষয়টা থাকে সেটা আপনি গ্রুপ খোলার সাথে সাথে এখানে কোনো সেল পোস্ট দিবেন না। সেল পোস্ট কখন দেওয়ার মতো আপনার হচ্ছে অ্যাবিলিটি অর্জন হবে তখনই আপনি শুধুমাত্র সেল পোস্ট গুলা দিবেন।
আপনার পোস্টে অন্য পেজকে ট্যাগ করে দেন। হ্যাঁ, ট্যাগ করলে সুবিধা হবে কি ওই পেজে যে সকল ব্যক্তি বা যে সকল ভিউয়ার্স আছে তারা কিন্তু আপনার পেজে ইজিলি আসতে পারবে। হ্যাঁ, তাহলে কোনো কিছু হচ্ছে কিছু পোস্ট এরকম দেন যেগুলাতে হচ্ছে কমেন্ট আসবে অনেক। যেমন আপনার প্রিয় কোনটা? আপনার প্রিয় রং কোনটা? আপনার হচ্ছে প্রিয় ছবি কোনটা? মানে কে কোথায় লিভ করে? এ ধরনের অনেকগুলো পোস্ট থাকে। আবার বিভিন্ন ধাঁধা এ ধরনের পোস্টগুলো যখন করবেন দেখবেন যে অনেক ব্যক্তি এখানে কি করে? কমেন্ট করে। যত বেশি কমেন্ট হবে ঠিক তত বেশি হচ্ছে পোস্ট রিচ হবে এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এখন আরেকটা মজার বিষয় হচ্ছে এখন সবচেয়ে বেশি রিচড হয় হচ্ছে শর্ট ভিডিও গুলো। অর্থাৎ আমরা যে রিলস করি বা স্টোরি করি এগুলো কিন্তু সবচেয়ে বেশি ভিউয়ার্স হয় এবং সবচেয়ে বেশি রিচড হয়। আপনি দেখেন স্টোরিতে একটা ছবি দিয়ে দেখেন আবার সেম ছবিটা হচ্ছে আপনি একটা পোস্ট করে দেখেন কনটেন্ট লিখে। কোনটা বেশি মানে ভিউ হয়? অবশ্যই রিলসে ভিউ বেশি আসবে। সো এই রিলস এর দিকে একটু মনোযোগ দিবেন। হ্যাঁ? এবার দেখেন অনেকগুলা বলবো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেক বড় বড় পেজের ওনার রয়েছেন তাদের সাথে আপনি হচ্ছে কনভারসেশনে রাখবেন তাদেরকে মাঝে মাঝে আপনার পেজে ইনভাইট করবেন তাদের সাথে গল্প আড্ডা দিবেন বা তাদের রিলেটেড কোনো টপিকস আপনার পেজে দিয়ে দিবেন তাতে করে কি হবে ওই যে ওনার যে ফলোয়ার্স বা ওনার যে মেম্বাররা রয়েছে তারা হচ্ছে তার কথা শোনার জন্য আপনার পেজে আসবে বুঝতে পারছেন অর্থাৎ আপনার কথা শোনার জন্য আসেনি কিন্তু উনি ওনার যে মেম্বাররা তারা কিন্তু তার কথা শোনার জন্য আপনার পেজে আসছে সেখান থেকে আপনার যে মোটিভেশনাল স্পিচ বা আপনার যে কন্টেন্ট মোটিভেশনাল কন্টেন্ট বা আপনার যে পেজের সার্ভিস সেটা জেনে তাদের কাছে ভালো লাগলে তারা কিন্তু আপনার এখানে ধাবিত হবে সেটাও সেভাবেও কিন্তু আপনার অর্গানিক মার্কেটিংটা হবে এবং সেখানে সেভাবে আপনার পোস্ট রিস্ট হবে ভালো গেল সেটা তারপর হচ্ছে এবার পেড মার্কেটিং এ যাব তার আগে হচ্ছে আমি একটু সবার কাছে যাচ্ছি আর একটু করে এখন কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে এখানের মধ্যে কারো কোনো বিষয় কি এমন বিষয় আছে যেটা একেবারেই বুঝতে পারেন নাই সেটা একটু জানাবেন আসসালামু আলাইকুম আপু। একটা জি আপু বিষয় বলেন জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি কমার্স এর সেগমেন্টের মধ্যে ওই যে সহজ ব্যবহার বলে একটা বিষয় আলোচনা করছিলেন। এটা আসলে বুঝতে পারিনি। আপনি আরেকটু যদি একটু বলতেন কষ্ট করে। আচ্ছা এফ কমার্স মানে ফেসবুক অ্যাপসটার কথা আমি বলছি এখানে ফেসবুক ব্যবহার করা কিন্তু সহজ আপনার একটা ওয়েবসাইটকে চালনা করা যতটুকু না কঠিন তার চেয়ে কিন্তু অনেক বেশি সহজ আমার ফেসবুক ইউজ করা সেটাই বোঝাতে চাইছিলাম আপু এটার ব্যবহারটা সহজ এবং এটার মাধ্যমে আমি সহজে কাস্টমারের কাছে পৌঁছাতে পারি ওয়েবসাইট হ্যান্ডেলিং এর চেয়ে ফেসবুক পেজ হ্যান্ডেলিং অনেকটা সহজ এটাই জি আপু এখন কি কোনো দ্বিধা আছে না আপু ঠিক আছে, আমি হয়তো এটা খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। ওকে ধন্যবাদ আপু তাহলে আমরা এর পরবর্তী যে পেড মার্কেটিং এর কথাই বলি পেড মার্কেটিং এ হচ্ছে দেখেন এখন পেড মার্কেটিং এর যে সেগমেন্ট সেখানে আসছে কিভাবে ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে অ্যাড কিভাবে বানাবেন পেড মার্কেটিং মানে হচ্ছে আমি আগেই বলছি সেটা হচ্ছে আপনাকে অ্যাড জেনারেট করতে হবে অ্যাড ক্যাম্পেইন করতে হবে তাহলে সেখানে ফার্স্ট বিষয়টা আসবে যে আমি কিভাবে বানাবো আমি তো নতুন আমি তো জানি না এটার বিষয়ে বা আমি এই তো পূর্বে কখনো করিনি হ্যাঁ হ্যাঁ আপনি করে নিতে পারেন আপনি যারা হচ্ছে ভালো অ্যাড ক্যাম্পেইন করে তাদের মাধ্যমে করে নিতে পারেন যেমন আমাদের গ্রুপে আছে এখানে অনেক ভাই বোন আছে যারা করে থাকেন এক্ষেত্রে সিফাত ভাইও করে থাকেন হ্যাঁ তো এখন আপনি দিয়ে দিলেন হয়তো হ্যাঁ কিন্তু একটা বিষয় খেয়াল করবেন দেওয়ার আগে যে সেটা হচ্ছে কি আপনি আপনার পেজটাকে যেভাবে বুঝেন মানে পেজ হচ্ছে আমাদের কাছে একটা সন্তানের মতো হ্যাঁ আমরা নিজের সন্তানকে যেভাবে লালন পালন করি সেভাবে কিন্তু অন্য একজন যতই চেষ্টা করুক পারবে না আপনার মনোভাব আপনার মনের যে ধারণা আপনার মনের যে লুকায়িত স্বপ্ন আর কি তো সেটাকে কিন্তু আরেকজন ফুটিয়ে তুলতে পারবেন না আপনি যত না সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন সেটা কিন্তু অন্য একজন কখনোই পারবেন না সেজন্য আপনি যদি আপনার যে ফুটানো বিষয়টাকে যদি তার কাছে হ্যান্ড ওভার করেন সে কিন্তু এটাতে আরো বেশি মাধুর্য মিশিয়ে একটা তৈরি করতে পারবে তো সেক্ষেত্রে আপনি যদি বেসিকটা জানেন
হ্যাঁ, আমি জানি কিভাবে করতে হবে, কোন অপশনে গিয়ে কোন জিনিসটা সিলেক্ট করতে হবে। আপনি যদি সবটা গুছিয়ে দেন, সেক্ষেত্রে গোছানো জিনিসের উপর কাজ করা কিন্তু অনেক ইজি, এবং যিনি আপনার কাজটা করবেন তিনি কিন্তু আরো ফ্রুটফুলি কাজটা করতে পারবেন, অনেক সুন্দর করে কাজটা করতে পারবেন। এক্ষেত্রে আপনারই লাভ। আপনি একে তো শিখে গেলেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি যা চাচ্ছিলেন, অর্থাৎ আপনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সফলভাবে আপনার সামনে আসবে। তো সেজন্য আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি অ্যাডটা বানাবেন। ফেসবুক অ্যাড নিয়ে যত কল্পনা বা যত কথা, যত অনুমান, চেষ্টার উপর চেষ্টা, কাজ হচ্ছে না। হতাশা আরো কত কি, তাই না? তো এটাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম আপনার অ্যাড অবজেক্টিভস প্রযোজ্য সেটা বের করতে হবে। অর্থাৎ অবজেক্টিভস মানে কি, একটা বস্তু বা সাবজেক্ট। হ্যাঁ, সেটাকে আপনার বের করতে হবে। নিজে না পারলে অভিজ্ঞতার কাছ থেকে জেনে নিতে হবে, কারণ সঠিকভাবে অ্যাড অবজেক্টিভ নির্বাচন করতে না পারলে প্রথমে আপনার অ্যাডটা মুখ থুবড়ে পড়বে। সেটা কি আমি বলি, অ্যাড হচ্ছে অনেক ধরনের হয়। একটা অ্যাওয়ারনেস অ্যাড হয়, একটা লিড জেনারেট অ্যাড হয়, একটা হচ্ছে তারপর সেলস জেনারেটিং অ্যাড হয়। এই যে বিভিন্ন সেগমেন্টের অ্যাড গুলা হয়, সেখান থেকে আপনি প্রথম কোন অ্যাডটা করবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস। তো অ্যাডজেক্টিভসটা বাছাই করে আপনাকে প্রথমে নিতে হবে আপনি কোনটা চাচ্ছেন। এঙ্গেজমেন্ট অ্যাড চালিয়ে তার দেখা দেখি সবাই যদি এঙ্গেজমেন্ট শুরু করে দেয়, তাহলে কিন্তু কোনোটাই হবে না। হ্যাঁ, এখানে হচ্ছে ট্রাফিক লেগে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা রাস্তায় চলাচলের সময় ট্রাফিক জ্যামে পড়ি, ঠিক সেরকমই হয়ে যাবে, ট্রাফিক জ্যামে পড়ে যাবে, তাই না? তো এই ট্রাফিক জ্যাম থেকে বের হতে গেলে আমাকে আলাদা কিছু করতে হবে, ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে, এবং সেই ক্রিয়েটিভিটি দিয়ে আমাকে সেগমেন্টটাকে আলাদা করে নিতে হবে। এবার হচ্ছে আপনার বাজেটটা কেমন হবে। বাজেট দেখেন কিভাবে অ্যাড বানাবেন, সেটার পরে হচ্ছে আসছে কি বাজেট কেমন হবে। বাজেট এবং সময়ের ব্যাপারটা আলাদা। ফেসবুকের কথা যদি বলি, ফেসবুক পরামর্শ দেয় কমপক্ষে 4 দিন একটা অ্যাড চালাতে। হ্যাঁ, তাতে অ্যাডের পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। একটা অ্যাড যত পুরনো হয়, ফেসবুক সেটাকে বেশি ভালোভাবে বুঝতে পারে। হ্যাঁ, আপনি একটা অ্যাড সবচেয়ে, মানে এটা হচ্ছে মিনিমাম 4 দিনের কথা বলা হচ্ছে, কমপক্ষে 4 দিন। হ্যাঁ, মিনিমাম 4 দিনের কথা বলা হচ্ছে। আপনি সেটাকে 4 থেকে 16 দিনও করতে পারেন, অসুবিধা নাই। যত বেশি পুরনো হবে ফেসবুক সেটার গুরুত্ব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এর ডেলিভারি করতে পারবে। এবং বাজেটের ব্যাপারে ফেসবুকের কোনো গাইডলাইন নেই। হ্যাঁ, স্পেসিফিক কোনো গাইডলাইন নেই যে আপনি এত টাকা বাজেট করেন, এত টাকা করেন, সেরকম কোনো গাইডলাইন নেই। তবে হচ্ছে আপনাকে বিভিন্ন বাজেটে হচ্ছে অ্যাড চালিয়ে দেখতে হবে, যেটা সবচেয়ে ভালো রিস্ক করবে আপনি সেটা নিয়েই কাজ করবেন। এখানে আরেকটা কথা আছে যে আজকের থেকে 1 সপ্তাহ যেই বাজেটে আপনার রিস্কটা ভালো হয়েছে, পরবর্তী সপ্তাহে হয়তো এই বাজেটে সেরকম রিস্ক নাও হতে পারে। হ্যাঁ, তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আপনাকে হচ্ছে সময়ের সাথে সাথে বেছে নিতে হবে। তাহলে বাজেটটা কিরকম হবে, লাইফ টাইম দিবেন নাকি ডেইলি বাজেট দিবেন? লাইফ টাইম বাজেট যে কাজ করাটাই বুদ্ধিমানের, কেননা আপনি যখন ডেইলি বাজেট সেট করেন তখন ফেসবুকের একটা জায়গায় বাধা পড়ে যায়, সেটা হচ্ছে তাকে ওই দিনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ করতে হয়। হ্যাঁ, একদিনে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একদিনের জন্য খরচ করতে হয়, তখন হয়তো একটা সঠিক কাস্টমারের কাছে নাও যেতে পারে। লাইফ টাইম ব্যবহার করলে ফেসবুক ডিউরেশনের সম্পূর্ণ সময়টা তার শিডিউলে নিয়ে আসে, তখন ফেসবুকের কাজ এতদিনের মধ্যে মোট এত টাকা খরচ করতে হবে সেরকম সে বুঝে যায়। হ্যাঁ, তো সেখানে একদিকে সে যদি টার্গেটেড কাস্টমার নাও পায়, সেক্ষেত্রে ডেলিভারি কম থাকবে, খরচও কম হবে। আর লাইফ টাইম বাজেটে অ্যাড দেওয়ার আরো একটা সুবিধা হলো, আপনি লাইফ টাইম বাজেটে অ্যাড দিলে দিনের বিভিন্ন সময়ে একটা শিডিউল করে চালাতে পারবেন। মানে আমি সকালে চালাবো, দুপুরে চালাবো, না হচ্ছে সন্ধ্যায় চালাবো, বিভিন্ন শিডিউল করে কিন্তু আপনি চালাতে পারেন। আজকে সকালে চালাইলেন, কালকে দুপুরে, পরশুদিন সন্ধ্যায়, পরের দিন রাত্রে, এভাবে হচ্ছে শিডিউল করে চালাতে পারবেন। আপনি চাইলে রাত 12টা থেকে রাত 9টা পর্যন্ত এর চালাবেন না, তাহলে সেটা আপনি লাইফ টাইম বাজেটে করতে পারবেন, ডেইলি বাজেটে এটা সম্ভব না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার ওই যে 12টা থেকে 9টা পর্যন্ত, কারণ রাত 12টা আপনি অ্যাড চালিয়ে কি করবেন বলেন, রাত 12টার পর কয়জন মানুষ জাগনা থাকে? হ্যাঁ, কয়জন মানুষ আপনার হচ্ছে ফেসবুক থেকে জিনিস কিনতে যাবে রাত 12টার পরে? তো আপনি সকাল 9টা পর্যন্ত, নর্মালি হচ্ছে আমরা অফিস আওয়ারের আগ পর্যন্ত সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বা কেউ ঘুমিয়ে থাকে,
কেউ অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নেই, বিভিন্ন কাজে সকাল টাইমটা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সকাল 9টা পর্যন্ত। এই সময়ে অ্যাডটা কিন্তু কেউ দেখতে যাবে না। সো এই টাইমটা যদি অফ রাখি তাহলে কি হবে, ওই সময়ে কিন্তু আপনার টাকাটা খরচ হলো না, সেই টাকাটা পরবর্তী টাইম অর্থাৎ সকাল 9টার পর থেকে আপনি হচ্ছে যে দিনের যে সময়টা ওয়ার্কিং আওয়ারটা, সেই ওয়ার্কিং আওয়ারটাতে মানুষ কিন্তু একটু একটু করে হলেও ফেসবুকটা ব্রাউজ করে, ফেসবুকে স্ক্রল করে সেখানে কিন্তু আপনার অ্যাডটা দেখতে পারে। তো সেই জন্য আপনি হচ্ছে এটা লাইফ টাইম বাজেটে পাবেন, এটা ডেইলি বাজেটে পাবেন না। তো এদিকেও খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে লোকেশন কিভাবে নির্বাচন করবেন। আমি হচ্ছে এখানে দেখে যাচ্ছি, তো সাথে সাথে আমি পাশে আপনাদেরকে হচ্ছে সরাসরি দেখাবো আর কি। লোকেশন কিভাবে নির্বাচন করবেন সেটা হচ্ছে, ধরেন আপনি কতটুকু চাচ্ছেন, আপনি যে এরিয়া আছেন সেই এরিয়ার কত কিলোমিটারের মধ্যে আপনি হচ্ছে অ্যাডটা চালাতে চাচ্ছেন, অথবা আপনি ধরেন ঢাকায় আছেন, ঢাকার হচ্ছে নির্দিষ্ট এরিয়ায় উত্তরা বা গুলশানে চালাতে চাচ্ছেন, আপনি সেট করে দিতে পারবেন। আপনি যদি আরো স্পেসিফিক করতে চান, আমি উত্তরা যে বাসাতে বা যে অবস্থান থেকে আপনি হচ্ছে একটা চালাবেন সেখান থেকে শুধুমাত্র 1 কিলোমিটারের মধ্যে চালাতে চাচ্ছি, ওকে ফাইন, এটাও করতে পারবেন। না, আপনি সেটা চাচ্ছেন না, আপনি অনেক বৃহৎ করে চালাতে চাচ্ছেন, তাহলে আপনি কি করতে পারেন, কয়েকটা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনি সেটাও চাচ্ছেন না, আরো বড় চাচ্ছেন, তখন হচ্ছে আপনি সারা বাংলাদেশকে সিলেক্ট করে নিতে পারেন। তো একটা সময় যখন দেখবেন যে সারা বাংলাদেশ আপনার কভার করা শেষ, এখন আপনি কি করবেন, বসে থাকবেন? অবশ্যই না। আপনি এর চেয়ে আরো বেশি অ্যাড ক্যাম্পেইন করার চেষ্টা করবেন। তখন হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন দেশকে টার্গেট করবেন, সেখান থেকে হচ্ছে পুরো বিশ্বকে টার্গেট করবেন, সেটা হচ্ছে আপনার পরবর্তী স্টেপ। আমরা হচ্ছে ছোট থেকে শুরু করাতে বিশ্বাসী, সেজন্য বড় হতে হলে সিঁড়ির প্রথম ধাপটাতে পা দিতে হবে। প্রথম সিঁড়িতে পা না দিয়ে কিন্তু আমরা হচ্ছে সর্বশেষ সিঁড়িতে উঠতে পারবো না। ঠিক সেভাবে কিন্তু আপনাকে, যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আমাকে প্রথম সিঁড়িতে পা দিতে হবে, সেই জন্য আমাকে লোকেশনটাও সেভাবে সেট করতে হবে। এরপরে হচ্ছে আসে যে বয়সটা কিভাবে দিব। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন। পেজের ইনসাইটে যায়, সেখানে গিয়ে দেখে যে মানে ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করে, যে আমার পেজ ভিজিট করে কারা, 18 থেকে 45 পর্যন্ত বয়সের 80% মানুষই আমার পেজ ভিজিট করেছে, 20% মানুষ হচ্ছে অন্যান্য বয়সের। এখন সেই 20% মানুষ যেন বাদ না যায়, সেজন্য 18 থেকে বাদ না যায়, সেজন্য আমি 18 থেকে 60 সবাইকে টার্গেটিং তাদের বয়স দিয়ে দিলাম অ্যাড ক্যাম্পেইনে গিয়ে। তো অ্যাড হয়তো 20% বয়সের মানুষের প্রাধান্য পায়, কারণ ফেসবুক কোনো জায়গায় সেটা করা নেই যে 80% মানুষকে এত ডলারের অ্যাড দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যে বাজেট করছেন সেখানে হচ্ছে আপনি 80% মানুষকে দেখাতে হবে, সেটা তাদের কোনো রুলসে নেই। তারা 20% কে দেখাতে পারে, সেই 20% কোনটা হতে পারে, সেটা হচ্ছে 18 থেকে 65 না হয়ে সেটা হচ্ছে আপনার ধরেন 45 থেকে 65 হলো। তাহলে এখন তারা হচ্ছে আপনার পেজে এসেছে, কিন্তু আপনার পেজটাতে তারা কোনো কিছু ইতিপূর্বে কিনেছে কিনা সেটার কোনো রেকর্ড কিন্তু এখানে নাই। তো সেক্ষেত্রে আপনার ফলপ্রসূ নাও হতে পারে। 18 থেকে 65 দিলে কি হবে, আর হচ্ছে 18 থেকে 45 দিলে কি হবে, সেটার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন, যে আপনি কি জিনিস নিয়ে কাজ করছেন এবং সেটা কার কাছে পৌঁছাতে চাচ্ছেন, সেটা আগে হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন, সে অনুযায়ী হচ্ছে আপনি বয়স নির্ধারণ করবেন। হ্যাঁ, এবং আপনার হচ্ছে ইনসাইটে গিয়ে পার্সেন্টেজ দেখে সে অনুযায়ী হচ্ছে দিবেন। এখানে আপনার হচ্ছে আরো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রোডাক্ট যদি আপনার 18 থেকে 65 বছরের মানুষও কিনে থাকে, তারপরও আপনি একটা এডে সবাইকে নির্বাচন করবেন না। হ্যাঁ, লোকেশনের মতো আপনি হচ্ছে ভাগে ভাগে দিবেন, অর্থাৎ ওই যে লোকেশনের কথা বললাম, ঢাকার একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করতে পারেন, তারপরে হচ্ছে মানে পুরো ঢাকাটাকে সিলেক্ট করতে পারেন, তারপরে হচ্ছে কয়েকটা ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে সারা বাংলাদেশ, এভাবে আপনি বয়সটাকেও ঠিক সেভাবে ভাগ করে করে সেগমেন্ট করে করে দিতে পারেন, যে আমি প্রথমে এই এজটাকে নিব, পরবর্তীতে এই এজটা ইনক্লুড করব, অথবা এটা বাদ দিব, সেভাবে যদি দেন তাহলে সবচেয়ে ভালো হয়। জেন্ডার কিভাবে নির্বাচন করবেন, কারণ জেন্ডার তো আমাদের হচ্ছে, আমরা জানি যে জেন্ডার কিভাবে নির্বাচন করব, অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী ছেলে না মেয়ে আপনার পেজে বেশি ভিজিটরস সেটা দেখে। তো সেখানে আমরা আসলে হচ্ছে দুইটা জেন্ডারকে প্রাধান্য দিই, সেটা আসলে বলা অপেক্ষা রাখে না যে আমরা সবসময় যে একটা জেন্ডারকে প্রাধান্য দিব, এমন না, দুইটাকে আমরা দিয়ে থাকি। তবে আপনি যদি চান সেটাকে স্পেসিফিক করে দিতে পারেন, যে আপনি স্পেসিফিক এই জেন্ডারের মানুষদের কাছে পৌঁছাতে চাচ্ছেন, সেটা কিন্তু স্পেসিফিক দিতে পারেন। এখন হচ্ছে ডিটেল টার্গেটিং কিভাবে করবেন। ডিটেল টার্গেটিং এর প্রধান হচ্ছে, আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করি সেগুলো কোনোভাবেই মুখস্থ করা যাবে না।
অর্থাৎ একই প্রোডাক্ট হয়তো এক সপ্তাহে একরকম টার্গেটে সেটা খুব ভালো রেজাল্ট করছে, পরের সপ্তাহে ঠিক একই টার্গেট একই সময়ে একই কাজ নাও করতে পারে। এখানে হচ্ছে কেন হয় হচ্ছে এটা বিভিন্ন কম্পিটিশনের কারণে হয়, কারণ অনেকজনই কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা হয়তো অনেকজনই করছে। তো সেখানে যেটা হবে, যেমন ধরেন আপনি হচ্ছে একটা টার্গেট সেটে শুধুমাত্র ইন্টারেস্ট ব্যবহার করলেন, আরেকটাতে করলেন শুধু বিহেভিয়ার, আরেকটাতে স্কুল কলেজ এমপ্লয়ার ডেমোগ্রাফিক, আরেকটাতে করলেন মিক্স। তো এভাবে যদি দেন তাহলে আপনার টার্গেট খুব ভালো কাজ করবে আর কি। তো এই হচ্ছে, তো সেগুলো হচ্ছে আমি বলছিলাম যে এগুলা লাইভ দেখাবো। হ্যাঁ, ইনশাল্লাহ লাইভ দেখাবো। আমি হচ্ছে আলোচনাটা শেষ করে নিই, এটা পাশাপাশি দেখাবো আর কি। এরপরে আসছে এফ কমার্সে ভালো করতে হলে আপনাকে যে বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ যে বিষয়গুলো না করলে আপনার ভালো করার সম্ভাবনাটা কমে যায়, অনেক নিচে নেমে যায়। তো সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা ভালো রেজুলেশনের ছবি ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেখেন আপনি একটা দোকানে গিয়ে ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি থাকে, সেটা হচ্ছে দোকানদার কি করে জানেন, অনেকগুলো আপনাকে একজন কাস্টমার যখন যায় তখন কি করে তিনি হচ্ছেন তার দোকানে যতগুলো লাইট আছে সবগুলোকে জ্বালিয়ে দিবে, ফার্স্ট যে কাজটা করবে। তো আরেকটা কাজ আগে থেকে করে রাখে, সেটা হচ্ছে তার দোকানে সবচেয়ে ভালো মানের যে ড্রেস থাকে বা যে প্রোডাক্টটা থাকে সেটা কিন্তু সে ঝুলাইয়ে রাখে চোখের সামনে, যাতে দেখে মানে আপনার হচ্ছে ভিজুয়ালাইজেশন হয়, অর্থাৎ দেখে আপনার ভালো লাগে। ফার্স্ট লাভ ইন ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না, অনেকটা এরকম আর কি, যে প্রথম দেখে আপনি হচ্ছে প্রেমে পড়ে যাবেন। এরকম জিনিসটা কিন্তু সে চোখের সামনে ঝুলাইয়ে রাখে। তো সেকেন্ড, তো কেন করে, কারণ হচ্ছে আপনি যেন অ্যাট্রাকশনটা পান। আমাদেরও সেম কাজটা করতে হবে, আমরা তো আর লাইট জ্বালিয়ে রাখতে পারবো না, তাই না? ফেসবুক স্টোরে তো আর লাইট জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, তাহলে লাইটটা আমার কি দিয়ে জ্বালাইতে হবে হচ্ছে আমার প্রোডাক্টের ছবি দিয়ে। তো সেই জন্য ছবি হচ্ছে ভালো রেজুলেশনের ছবি হতে হবে এবং সেটা হচ্ছে খুব আকর্ষণীয় ভাবে তোলার চেষ্টা করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার যে লোগো এবং কাভার ফটো সেটাকে অনেক বেশি সুন্দর করে রাখতে হবে আর কি এক্ষেত্রে। তো সেখানে হচ্ছে অর্থাৎ এটাও দোকান, আপনার দোকানটা সাজাইতে হবে এটা দিয়ে, লোগো এবং কাভার ফটো দিয়ে। প্রোফাইল ফটো পেজের অন্য পোস্টের ইমেজের মান ভালো না, ডিজাইন ভালো না, প্রোডাক্ট ঠিক মতো বোঝা যায় না, সেটা পেড মার্কেটিং করলে সেল হলো না, দোষ দিলেন অন্যকে। এটা কিন্তু আপনার হচ্ছে সবচেয়ে বড় চরম বোকামি, কারণ হচ্ছে আপনার তো কাভার ফটোই ঠিক নাই, আপনার পেজের লোগোই ঠিক নাই, বোঝা যাইতেছে না আপনি কি নিয়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যাকে দিয়ে হচ্ছে এই অ্যাডটা চালাবেন বা যিনি আপনার অ্যাড ক্যাম্পেইনটা করবেন তার উপরে কিন্তু আপনি হয়তো দোষটা দিয়ে দিবেন যে এত টাকা খরচ করলাম, আমার হচ্ছে সেলস আসলো না, পুরোটাই লস হলো। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অটোমেটিকলি মাইন্ডে চলে আসবে, কিন্তু কেন হলো না সেটা কিন্তু আপনি আর হচ্ছে যাচাই করলেন না। তাই আপনার প্রোডাক্ট ভালো রাখার পাশাপাশি, প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখার পাশাপাশি আপনার পেজ বা সার্ভিস পেজ হোক, নিজের পেজ হোক, ভালো মানের লোগো এবং কভার ফটো, পোস্টের ইমেজ সবচেয়ে জরুরি। এবং এটাকে শুধু দর্শকের উপর নির্ভর না করে ফেসবুকও যেন আপনাকে ভালো করে রিচ করাইতে পারে সেটার উপর নজর দিয়ে ভালো করার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন রকম পোস্ট দিয়ে চেষ্টা করতে হবে। সেটা কিরকম, ধরেন একটা প্রোডাক্ট আপনার দর্শকরা কিভাবে গ্রহণ করে সেটা আপনি জানেন না, তাই না? বা কিভাবে গ্রহণ করবে সেটাও জানেন না। তাই আপনার উচিত হবে বিভিন্ন রকম পোস্ট দিয়ে চেষ্টা করা। কোন পোস্টটা কিরকম কাজে লাগলো, কত বেশি কাজে লাগলো, সেটা ছবি পোস্ট হতে পারে, ছবি দিয়ে স্লাইড শো আকারে পোস্ট হতে পারে, প্রোডাক্টের ভিডিও হতে পারে, লাইভ ভিডিও হতে পারে। এগুলো করার পরে আপনি যখন দেখবেন যে কোন পোস্টটাতে আপনার ক্রেতারা ভালো রেসপন্স করছে, সেই অনুযায়ী হচ্ছে পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে আপনি অ্যাডটা কি দিয়ে চালাবেন, স্লাইড শো দিয়ে চালাবেন নাকি হচ্ছে শুধুমাত্র ছবি দিয়ে চালাবেন, নাকি হচ্ছে ফেসবুক পেজ মানে ফেসবুকের যে ভিডিও দিয়ে চালাবেন। তো এই ধরনের বিভিন্ন পোস্ট আগে করবেন। আপনি যখন সিদ্ধান্তই নেবেন যে আপনি পেইড মার্কেটিং করবেন তার আগে কিন্তু এই কাজগুলো আপনি করবেন, যে বিভিন্ন রকম পোস্ট দিয়ে বোঝার চেষ্টা করবেন যে কোন পোস্টটা আপনার ক্রেতারা বা আপনার কাস্টমাররা নিচ্ছে ভালো। সরি। এরপর হচ্ছে পেজের ইনসাইট চেক করবেন প্রতিনিয়ত। পেজের ইনসাইট কেন চেক করবেন, একটু আগেই উপরে আলোচনা করে আসছি যে ইনসাইটে কোন ধরনের মানুষ আপনার পেজে ইন্টারেস্ট দেখাচ্ছে, কোন এজের মানুষ, কোন ইন্টারেস্টের মানুষ, কোন ধরনের জেন্ডার, জেন্টস না উমেন, এটা হচ্ছে আপনি সেখানে দেখতে পাবেন। তো সে অনুযায়ী কিন্তু আপনি
পরবর্তী সিদ্ধান্তটা নিতে পারবেন। আপনার কম্পিটিটরের পেজ ফলো করবেন। এটা গতকালকে আমি বলেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কম্পিটিটরকে আপনি ধরেন আপনার প্রোডাক্ট হতে পারে একটা, ম্যাক্সিমামই এখানে যেহেতু আমরা কাপড় বা পোশাক আইটেম নিয়ে কাজ করি, ধরেন এখন শীতকাল, এখানে একজন কাজ করছেন হচ্ছে হুডি নিয়ে, হ্যাঁ হুডি নিয়ে কাজ করছেন। এখন ওনার উচিত হবে কি, উনি তো নতুন শুরু করেছেন, ওনার যে দীর্ঘদিন আগে থেকে যিনি হচ্ছে হুডি নিয়ে কাজ করছেন, যার রিচ ভালো, যার কন্টেন্ট দেওয়ার সাথে সাথে হাজার হাজার লাইক কমেন্ট হয়ে যায়, এই ধরনের পেজকে কি করা, ফলো করা। সরি একটু disturb। এই ধরনের পেজকে আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। ফলো করে আপনি হচ্ছে সেখানে কোন ধরনের মানে কমেন্ট আসতেছে, কোন ধরনের মানুষরা সেখানে বেশি এঙ্গেজ হচ্ছে, সেখানের যে কাস্টমার বা সেখানে যে এঙ্গেজ হয়েছে তারা কি ধরনের মানে প্রোডাক্টে আগ্রহী, কি ধরনের তারা চাচ্ছে, এই যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আপনি নিজের উপরে অ্যাপ্লাই করেন। তাদের প্রশ্নের উত্তরগুলো আপনি নিজের মধ্যে অ্যাপ্লাই করেন, নিজের পেজে অ্যাপ্লাই করেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পেজটা গ্রো করবে এবং আপনার অ্যাড ক্যাম্পেইনটা ভালো হবে, আপনার অ্যাড কমার্সটা ভালো হবে। ঠিক আছে, এর পরবর্তী পেজ হচ্ছে ফেসবুক অ্যালগরিদম নিয়ে বলবো আমরা, যে ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে। হ্যাঁ, ফেসবুক অ্যালগরিদমের কাজটা জানা থাকলে আমাদের সুবিধা হয় কি, আমরা কিন্তু ইতিপূর্বে বলে ফেলেছি, সেটাকে আলাদাভাবে বলিনি আর কি। ফেসবুক অ্যালগরিদমের বেসিক এভাবে বলি নাই, ঠিক আছে, কিন্তু অ্যালগরিদমটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে ফার্স্ট কি ইনভেন্টরি, সেকেন্ড হচ্ছে সিগন্যাল, থার্ড হচ্ছে প্রেডিকশনস, ফোর্থ হচ্ছে স্কোর। এখানে ইনভেন্টরিটা কি, ইনভেন্টরিটা হচ্ছে ফেসবুকের কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে যা ফেসবুক ইউজারের নিউজ ফিডে দেখানো হয়ে থাকে, এটাকে ইনভেন্টরি বলা হয়। হ্যাঁ, আমরা কিন্তু সব সময় দেখি নিউজ ফিডে বিভিন্ন তথ্য দেখি, এটা হচ্ছে ইনভেন্টরি। সিগন্যালটা কি, সিগন্যালটা হচ্ছে যে কোথায় কোন কন্টেন্ট দেখানো লাগবে, যেটার আবার কিছু নিয়ম আছে, এবং সব থেকে শক্তিশালী নিয়মগুলো হচ্ছে লাইক, কমেন্টস এবং শেয়ার হতে হবে ইউজারের পোস্টে। পাবলিশার কন্টেন্টে এঙ্গেজমেন্ট থাকতে হবে বন্ধু এবং মেসেঞ্জার শেয়ারের মাধ্যমে। এই হচ্ছে নিয়মগুলো ফলো করলে তাহলে ফেসবুক একটা সিগন্যাল পায়, সেই সিগন্যাল অনুযায়ী ওই ধরনের মানুষদের কাছে পাঠায়, সেটা হচ্ছে ফেসবুকের একটা অ্যালগরিদম। এরপর হচ্ছে ভিডিও কমেন্টের রিপ্লাই। এটা ম্যাক্সিমাম ইউটিউবের ক্ষেত্রেই হয়, যে আপনি ভিডিও কমেন্টের রিপ্লাইটা কিভাবে দিচ্ছেন সেটার সিগন্যালটা হচ্ছে ফেসবুক নিয়ে নেয়। প্রেডিকশনস কি, এই যে উপরে দুইটা কাজ করলো ফেসবুক, কাজ করার পর ফেসবুক হচ্ছে সিদ্ধান্ত নেয় যে কার প্রোফাইল অনুযায়ী কাকে কি ধরনের পোস্ট দেখাবে। অর্থাৎ আপনি যে সিগন্যাল গুলো, আপনি যে রিপ্লাইটা দিচ্ছেন, হ্যাঁ একটা ভিডিও রিপ্লাই দিচ্ছেন, সেই রিপ্লাইটাতে আপনি কোন ধরনের রিপ্লাই দিচ্ছেন, আপনি কি চাচ্ছেন, এটা কিন্তু ফেসবুক এআই এর মাধ্যমে জেনে যায়। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফেসবুক কিন্তু সেটা বুঝে যায়। আপনি খেয়াল করবেন, এটা একটা উদাহরণ দিই। ধরেন আপনি আপনার ফেসবুকে সার্চ বারে গিয়ে আজকে লিখলেন যে আমি হচ্ছে ব্লক বাটিকের থ্রি পিস দেখতে চাচ্ছেন, অথবা ধরেন আপনি হচ্ছে পাটের সুতা দেখতে যাচ্ছেন, কথার কথা ধরে নিলাম পাটের সুতা খুঁজতেছেন, আপনি যে ফেসবুকে গিয়ে পাটের সুতা খুঁজলেন, এরপর থেকে আপনার ফেসবুক নিউজ ফিডে আপনি দেখতে থাকবেন যে কন্টিনিউয়াসলি হচ্ছে বিভিন্ন পাটের সুতার যে ইয়ার আছে, ফেসবুক ইউজাররা আছে বা পেজ আছে, তাদের যে অ্যাড গুলো সেগুলো আপনার সামনে চলে আসবে, তাদের যে পেজ গুলো সেগুলো আপনার সামনে চলে আসবে। আপনি যদি শুধুমাত্র ব্লগের কাজের ট্রিপিস চান, যত ব্লগের কাজের রিলেটেড পেজ আছে সেগুলো আপনার সামনে প্রতিনিয়ত আসতে থাকবে, যারা এড ক্যাম্পেইন করেছেন, হ্যাঁ সেগুলো কিন্তু চলে আসতে থাকবে। এটাই হচ্ছে প্রেডিকশনস, যে ফেসবুক তখন সিদ্ধান্ত নেয় যে আপনাকে ওই ধরনেরই দেখাইতে হবে, অ্যাড দেখাইতে হবে। যদি ফ্যাশন সম্পর্কিত হয়, পোস্টে বেশি এঙ্গেজ থাকে, তাহলে সেটাই দেখানো হবে বেশি আর কি। এরপর হচ্ছে স্কোর, নাম্বার 4 এ আছে স্কোর। ফেসবুক প্রতিটা ব্যাপারে কিন্তু স্কোর আছে, ছবি অথবা ভিডিও কোয়ালিটি স্কোর, সেখানে কতটুকু এঙ্গেজ হলো সেটার ভিত্তিতে স্কোর আছে, কন্টেন্ট লেখার উপর স্কোর আছে, অ্যাড পারফরমেন্সের উপর স্কোর আছে। আপনার স্কোর যত ভালো হবে তত সম্ভাবনা থাকবে আপনার অ্যাড যেটা চালাবেন সেটা ভালোভাবে চলবে, এই আর কি। এটা হচ্ছে ফেসবুক অ্যালগরিদম। তো এই অ্যালগরিদম গুলো আপনারা বুঝছেন কিনা জানি না, এই অ্যালগরিদম গুলো না বুঝে থাকলে একটু জানাবেন। অ্যালগরিদম গুলো কিন্তু রিলেটেড কার সাথে, মার্কেটিং এর সাথে। তো একটু আমি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছি সবার এই অপশনটাতে, কাইন্ডলি একটু জানাবেন যে কোনো শব্দ আমি মিস করে গেছি কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে
জি, আসসালামু আলাইকুম। জুলেখা বেগম আপুর কাছে অনুরোধ করব। সংক্ষিপ্তভাবে যদি এই স্লাইডটা আরেকবার একটু শেয়ার করতেন, আমি মনে করি আমার জন্য এবং সবার জন্য উপকার হবে। জি ভাইয়া, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম ফেসবুক অ্যালগরিদমের কথা, এই অ্যালগরিদমটা কোথায় কাজ করে? পেইড মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ আমি ফার্স্ট যেটা বলছি যে ইনভেন্টরিটা কি? ইনভেন্টরিটা হচ্ছে আপনি যে কন্টেন্ট লিখলেন সেই কন্টেন্টটা রিপ্রেজেন্ট করবে কাকে? যে আপনি যে সম্পর্কিত লিখছেন সে সম্পর্কিত কেউ একজন যদি তার পেজে গিয়ে বা তার যে পার্সোনাল আইডি সেখানে গিয়ে যদি সে সার্চ করে যে আমি ব্লকের থ্রি পিস কিনবো বা ব্লকের থ্রি পিসের ডিজাইন দেখতে চাই, তখন কিন্তু আপনি যে ব্লগের ডিজাইন নিয়ে বা ব্লগের পোশাক নিয়ে যে একটা অ্যাড ক্যাম্পেইন করেছেন বা অ্যাড চালিয়েছেন, সে অ্যাডটা যদি খুব ভালো রিচ করে সেটা কিন্তু তার প্রোফাইলে চলে যাবে। ধরেন আমি আমার কথাই বলি, আমি হচ্ছে একটা অ্যাড করেছি, সেটা হচ্ছে ব্লকের থ্রি পিস নিয়ে। এখন ধরেন সিফাত ভাইয়া কি করলো যে ব্লকের থ্রি পিসের ডিজাইন দেখতে চাচ্ছেন বা ব্লকের থ্রি পিস কিনতে চাচ্ছেন, উনি কি করলো, ওনার হচ্ছে ফেসবুক সার্চ বারে গিয়ে লিখলো যে ব্লক প্রিন্টের থ্রি পিস। আমার অ্যাডটা যদি ভালো হয় এবং ভালো রিচ করে, কি করবে সিফাত ভাইয়ের কাছে আমার ওই অ্যাডটাই ফার্স্ট চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনভেন্টরি। মানে এই হচ্ছে আমার কন্টেন্টের কথা আসলো, নিউজ ফিডে যেটা দেখায় রেগুলারলি সেটা হচ্ছে ইনভেন্টরি। এরপর হচ্ছে সিগন্যাল। কি সিগন্যাল? হচ্ছে ফেসবুক সিগন্যাল দেয় যে কোন কন্টেন্টটা কোথায় মানে দেখানো লাগবে আর কি, যেটা আরো কিছু নিয়ম ফলো করে সেখানে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, পাবলিশার কন্টেন্টের এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে ভিডিও কমেন্টস এর রিপ্লাই। ধরেন আপনি একটা হচ্ছে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওটা আপনার হঠাৎ ভালো লেগে গেল, আপনি গিয়ে নিচে একটা কমেন্ট করলেন যে এটার প্রাইসটা কেমন। সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, দেখতে দেখতে আপনার ভালো লাগলো। হ্যাঁ, তো এটা প্রাইসটা কেমন দেখেন, আপনি হচ্ছে কমেন্ট করেছেন শুধু। এই কমেন্ট ধরেই কিন্তু ফেসবুক কি করলো, আপনাকে সেই ধরনের যত হচ্ছে পেজ আছে সবগুলা পেজ আপনার হচ্ছে স্ক্রল বারে রেগুলারলি দেখাইতে থাকবে। এটা হচ্ছে সিগন্যাল। দেন হচ্ছে প্রেডিকশন। এই যে আপনাকে দেখাইতে থাকতেছে যে সিগন্যাল পাওয়ার পর ফেসবুক সিগন্যালটা পেয়ে গেছে, এখন সিগন্যাল পাওয়ার পর আপনাকে সেটা দেখাচ্ছে, এই ধরনের পেজগুলো আপনাকে সাজেস্ট করতেছে, সেটা হচ্ছে প্রেডিকশন। স্কোর কি? স্কোর হচ্ছে আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টে হচ্ছে ছবি, ভিডিও এবং হচ্ছে আপনার কন্টেন্ট, স্টোরি, লাইক, শেয়ার এবং আপনার পারফরমেন্স, অ্যাড পারফরমেন্স সবগুলোর উপর ফেসবুক একটা কি করে স্কোরিং করে। তাহলে এই স্কোরটা যত বেশি হবে আপনার রিচটা তত বেশি মানুষের কাছে যাবে আর কি, তত বেশি রিচ করবে। জি ভাইয়া, আমি কি বোঝাতে পারছি কিনা এখন একটু জানাবেন প্লিজ। জি আপু, আমি বুঝতে পারছি। আশা করছি বাকি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম আপু। জি আপু, জানাবেন প্লিজ। আপু এটা বুঝতে পারছি, তবে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি, করবো কি এখন না পরে হ্যাঁ হ্যাঁ, করবো? অবশ্যই করেন, দিয়ে যান। আপু যেহেতু অ্যাড ক্যাম্পেইনের কথা হয়েছে, তো অ্যাড ক্যাম্পেইন করতে গেলে মানে অ্যাড ক্যাম্পেইন করার আগে আমাদের পেজ গুলা কি আলাদাভাবে কোনো যত্ন করার আছে কিনা, বা পেজটা আমরা কিভাবে রানিং করার পর একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, মানে এই বিষয়টা একটু জানার ছিল আপু। এই যে আপু একটু আগে আমি একটু আগে যে আমি জানাইলাম যে আমাদের যত্নটা কিভাবে করতে হবে, ওই যে বিভিন্ন পোস্টের কথা আমি বলছি, একটু আমি যদি উপরে স্লাইডটাতে যাই, যে এই চারটা টপিকস এর দিকেও যদি আমরা খেয়াল রাখি, ভালো রেজুলেশনের ছবি ব্যবহার করতে হবে, বিভিন্ন রকম পোস্ট দিয়ে চেষ্টা করতে হবে, পেজের ইনসাইটটা চেক করতে হবে, আপনার কম্পিটিটরের ফেস ফলো করে সেখান থেকে ভালো যে ফর্মুলাগুলো তারা অ্যাপ্লাই করে সেগুলোকে অ্যাপ্লাই করে আপনার পেজটাকে যত্ন করে নিলে সবচেয়ে ভালো ফলটা হয়। আপনি দ্রুত সময়ের মধ্যে আমরা ওইদিকে না যাওয়াটাই বেটার। আমি বলবো যে একেবারেই না যাওয়া ভালো, কারণ আপনি হচ্ছে এই কাজগুলো না করে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করলেন, একজন ব্যক্তি আপনার এখানে আসলো, আসার পরে হচ্ছে কিছুই পেলো না সেরকম, তখন কিন্তু তার হচ্ছে ইমেজটা খারাপ হয়ে যায়, আপনার পেজের ইমেজটা খারাপ হয়ে যায়। অর্থাৎ বিষয়টা এমন হবে যে অফলাইনে একজন সারাক্ষণ বলতেছে এই দোকানের প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা ভালো, আপনি গিয়ে দেখলেন যে দোকানের সাজানো গোছানো ঠিকই আছে কিন্তু মাল মশলাই নাই, আপনি কি কিনবেন সেখানে গিয়ে?
তা আপনার ধারণা নিয়ে গেলেন একরকম, গিয়ে হচ্ছে ইমেজটা পেলেন অন্যরকম। তো সেক্ষেত্রে আশা করি আপনি সেখান থেকে কোনো কিছু কিনবেন না, বা কিনলেও আপনার হচ্ছে মন মতো কোনো কিছু পাবেন না, তাই না আপু? তো এই বিষয়টাই হচ্ছে এখানে সেরকমই, যে আপনি আপনার পেজটাকে আগে না গুছিয়ে সেটাকে পারফেক্টলি হচ্ছে একটা পারফেকশনে না আনা পর্যন্ত অ্যাড ক্যাম্পেইনটা না করাই ভালো, এবং একেবারেই না করা ভালো। আশা করি আপু বুঝতে পেরেছেন। জি, অসংখ্য ধন্যবাদ আপু, বুঝতে পেরেছি। ওকে, এরপর হচ্ছে আমরা হচ্ছে আরেকটা সংক্ষিপ্ত বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেলস ফানেল। এই শব্দটার সাথে আমরা হচ্ছে রেগুলারই পরিচিত, এখন রেগুলারলি আমরা এই শব্দটা নিয়ে আলোচনা করছি, সেলস ফানেল শব্দটা নিয়ে। হ্যাঁ, তো এই শব্দটার সাথে আমরা কি জেনে করছি নাকি মুখস্থ সেলস ফানেল আছে সেটা জেনেই করছি, সেই বিষয়টা নিয়ে একটু করে কথা বলবো। সেলস ফানেল কি? সেলস ফানেল হতে সোজা কথায় যদি আমি বলি, একটু উদাহরণ দিয়ে বলি, ধরেন আমরা হচ্ছে বোতলে তেল ভরি। বোতলে তেল ভরার সময় কি করি, একটা চোঙ্গা ইউজ করি। সরাসরি কিন্তু বোতলে তেলটা ঢালতে গেলে কিন্তু পড়ে যায়, তাই না? তো সেটা না করে আমরা কি করি, একটা চোঙ্গা ইউজ করি, যাতে তেলটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে বোতলের মধ্যে ঢুকে বোতলটা ভর্তি হয়। এভাবে আমরা কিন্তু তো তেলটা ভরি। এই জিনিসটাকে যদি আপনি মার্কেটিং এর সাথে চিন্তা করেন, যে আপনাকে আস্তে আস্তে কাস্টমারকে নিজের দিকে আনতে হবে। হ্যাঁ, প্রথমেই বলা যাবে না যে আমার কাছ থেকে কিনেন, ধীরে ধীরে বলা যাবে যে মানে আমার এই প্রোডাক্টটা আছে, এটা এটা কিভাবে কাজ করবে। তো সেটা কাজ করার জন্য আরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা মোবাইল বিক্রি করবেন। সাপোজ ধরেন আপনি একটা মোবাইলেই বিক্রি করতে চাচ্ছেন, এখন হচ্ছে আপনার পেজে বা ব্লগে খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখতে হবে, সেটাকে পেইড প্রমোশন করা লাগবে। এরপরে সেখান থেকে যে দর্শক আপনি পাবেন বা যে কাস্টমার আপনি পাবেন, মোবাইল বিক্রির অফারটা তাকে আপনি দিতে পারবেন পেইড প্রমোশনের মাধ্যমে। তাহলে কি হবে, তাহলে আপনি প্রথমে কাউকে আপনার স্কিল সম্পর্কে জানালেন, তারপর তাকে আপনার কাছ থেকে মোবাইল কেনার জন্য বললেন, এরপরে সেটা হচ্ছে মানে সে কেনার জন্য আগ্রহী হলো। এই যে সেলস ফানেলটা কিন্তু খুব দ্রুত বা খুব সুন্দরভাবে কাজ করলো। হ্যাঁ, কিন্তু এখানে শঙ্কার জায়গাটা কোথায়? এখানে শঙ্কা বা আশঙ্কা, যেটা আর কি, শঙ্কা সংক্ষিপ্ত রূপে বললাম, সেটা হচ্ছে ধৈর্য। এটা কোনো ম্যাজিক না যে আপনি একটা পোস্ট লিখলেন, মানুষকে এঙ্গেজ করে নিয়ে আসলেন, সাথে সাথে আপনার বিক্রি হয়ে গেল। এই বিষয়টাকে যদি ধারণ করে আপনি হচ্ছে সেলস ফানেলের কথা চিন্তা করেন, এটা হচ্ছে বোকামি ছাড়া কিছুই না। এটা কখনোই এভাবে হয় না। আপনি এটা নিয়ে এত ব্যস্ত হতে পারবেন না। আপনাকে আর্টিকেল লিখতে হবে, সেটা মানুষ পড়বে, দেন আপনার পেজে আসবে, আসার পরে হচ্ছে আপনার মোটিভেশনাল যে থিঙ্কিং গুলো আছে সেগুলো তারা দেখবে, বুঝবে, তারপরে হচ্ছে তারা হচ্ছে সিদ্ধান্ত নিবে যে তারা আপনার কাছ থেকে কিনবে কি কিনবে না। সেই বিষয়গুলো নিয়ে সে যখন সিদ্ধান্ত নিবে যে কিনবই, তখন কিন্তু আপনার সেলস জেনারেট হবে। তো সেই বিষয়ে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সেই পর্যন্ত সময় তাকে দিতে হবে। এরপর সর্বশেষ যেটা আসে, পেজ ইনসাইট কি, কি উপকারে আসবেন, কিভাবে ব্যবহার করবেন। ওকে, তাহলে আমি একটু সরাসরি চলে যাচ্ছি, এখন আমার পেজে চলে যাচ্ছে, সেখান থেকে দেখা এই বিষয়গুলো। এটা এতটুকুই বলার ছিল। তারপরে হচ্ছে যেটা দেখাবো, এই যে পেজ ইনসাইট কি, কি কি উপকারে আসবে এবং কিভাবে ব্যবহার করবেন। আমি কিন্তু এটা বারবারই বলে আসছিলাম যে আমরা হচ্ছে পেজ নিয়ে কথা বলতেছি, সেখানে আমরা কি করব দেখাবো, এই কথাগুলো বারবারই বলছিলাম। তো যাই, একটু কাইন্ডলি দেখবেন সবাই। ধরেন আমি আমার পেজে চলে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পেজ বা আমার দোকান, সাজানো আছে বা নাই সেটা পরের বিষয়। এখন আমি হচ্ছে এই যে অ্যাডস ম্যানেজার, আমি হচ্ছে এখান থেকে যাব। আবার একটা কথা আগে বলে রাখি যে আমি দেখাচ্ছি মানে এই নয় যে আমি অ্যাড নিয়ে কাজ করি বা অ্যাড ক্যাম্পেইন করি, আমি এগুলো কখনোই করি না। আমি নিজেও কখনো অ্যাড করি না এখনো। হ্যাঁ, কিন্তু আমি জানি বিষয়টা, আমি করব না সেটার জন্য করি নাই। যদি আপনারা জেনে বুঝে আপনি এখান থেকে আজকে শিখলেন, শিখার পরে আপনি নিজেকে সাজালেন, পারফেক্ট করলেন যে আমি অ্যাড ক্যাম্পেইন চালাবো, তখন কিন্তু আপনি ভালো অ্যাড ক্যাম্পেইন যারা করে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে আমার উদ্দেশ্য কিন্তু কাউকেও অ্যাড ক্যাম্পেইন করানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে শেখানো। হ্যাঁ, আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি যে আপনি কিভাবে করতে পারবেন, কিভাবে কাজে লাগাইতে পারবেন ভবিষ্যতে, সেটাই হচ্ছে উদ্দেশ্য। তো দয়া করে সবাই এটা মনে করবেন না যে আমি জোর করে কাউকে অ্যাড ক্যাম্পেইন করতে বলছি, সেটা কখনোই মনে করবেন না, বা সেটা মনে করার কোনো কারণে নেই। ঠিক আছে, ধরেন আমি হচ্ছে চলে গেলাম হচ্ছে অ্যাডস এ যাওয়ার পরে কি করবেন, আপনি আপনার মোবাইল থেকেও যখন লগ ইন করবেন, এই ধরনের একটা
ইন্টারফেস আপনি পাবেন। দেখেন এখানে অটোমেটিক একটা আইডি জেনারেট হয়ে গেছে আমার। হ্যাঁ, এই আইডি থেকে আমার অ্যাডটা চালু হবে। ওকে, এখানে অনেকগুলো বিষয় থাকে, সেটা হচ্ছে কি আমি এটা কখন থেকে শুরু করব। তো এখানে টাইমিংটা আমি দিয়ে দিতে পারবো 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর, নাকি হচ্ছে এর পরবর্তী কোনো ডেট, পরবর্তী কোনো সপ্তাহের জন্য আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। 1 মাসের জন্য করব, 1 দিনের জন্য করব, 7 দিনের জন্য করব, 14 দিন, 30 দিন, যেভাবে আপনি চাচ্ছেন। আপনার এটা যতদিন চাচ্ছেন ঠিক ততদিন আপনি দিবেন এখানে। পরবর্তী আসি যে আপনার এড ক্যাম্পেইনে, সেটা হচ্ছে আপনি কোন ধরনের এঙ্গেজ চাচ্ছেন। দেখেন আমার এখানে একটা সেট করা আছে, আমি কি দিছি সেটা এঙ্গেজমেন্ট দিছি। অর্থাৎ আমি চাচ্ছি আমার এই অ্যাডটার মাধ্যমে অনেক ব্যক্তি বা অনেক লোক এঙ্গেজড হোক। হ্যাঁ, তো সেটা আমি চাচ্ছি, সেজন্য আমি একটা এঙ্গেজমেন্ট অ্যাড সিলেক্ট করেছি এখানে। তো এবার দেখেন আমি হচ্ছে অডিয়েন্সে চলে যাচ্ছি। সেই অডিয়েন্স হচ্ছে আমি কিভাবে সেট করেছি দেখেন। দেখেন এখানে হচ্ছে কাস্টম অডিয়েন্স আছে, আপনি এখান থেকে কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, আপনি হচ্ছে এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করে নিতে পারবেন। কোন ধরনের অডিয়েন্স আপনি চাচ্ছেন, কোন কোন সাইট থেকে চাচ্ছেন, ওয়েবসাইট থেকে চাচ্ছেন, কাস্টমার লিস্ট থেকে চাচ্ছেন, অফলাইন অ্যাক্টিভিটি থেকে, অ্যাপ অ্যাক্টিভিটি থেকে, ক্যাটালগ থেকে। এই শব্দগুলোর সাথে যদি পরিচিত না হন, এগুলো হচ্ছে ওয়েবসাইট মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে যারা ভিজিট করে তারা আপনার পেজে আসবে সেটা। কাস্টমার লিস্ট মানে আপনি হচ্ছে এই পর্যন্ত যাদের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করেছেন তাদের থেকে আপনার পেজে ওরা আবার আসবে পুনরায় সেটা। ক্যাটালগ বা অ্যাপস অ্যাক্টিভিটি মানে হচ্ছে যারা অনলাইন থেকে অ্যাপ ডাউনলোড করে বা অ্যাপ হচ্ছে ইনস্টল করে সে ধরনের ব্যক্তিরা। এরপর হচ্ছে মেটা সোর্স থেকে, মেটা সোর্স থেকে কিরকম, যারা ভিডিও দেখে, যারা হচ্ছে লিড ফর্ম পূরণ করেন। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স যাদের আছে, যারা শপিং করতে আগ্রহী, যারা ফেসবুক লিস্টেড, ফেসবুক পেজে আছে, ইভেন্ট যারা ক্রিয়েট করে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা আছে তাদেরকে আপনি চাচ্ছেন। ধরে নিলাম আমি হচ্ছে আমার যারা শপিং করতে ইন্টারেস্টেড তাদেরকে দিলাম, যারা ফেসবুক লিস্টিং এ আছে তাদেরকে ধরেন আমি তাদেরকে দিলাম অন ফেসবুক লিস্টিং। ওকে, অথবা আপনি দিতে পারেন যে আপনার ফেসবুক পেজে যারা আছে তাদের কাছে আপনি প্রথম জানতে চাচ্ছেন, অর্থাৎ প্রথমে আপনার যারা আপনার সাথে পরিচিত তাদেরকে আপনি হচ্ছে দিলেন। ওকে ফাইন, আমি নেক্সট গেলাম। নেক্সট যাওয়ার পর এখন দেখেন ইভেন্ট ক্রিয়েট করলাম। অডিয়েন্স রিটেনশন কত, 365 জন, কারণ আমার হচ্ছে 365 দিন থাকবে রিটেনশনটা, 1 বছর। এবার অডিয়েন্স নেম দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে গেল, এখানে আপনি চাইলে দিবেন না চাইলে দিবেন না, এগুলো গেল। পরবর্তী হচ্ছে লোকে লাইক অডিয়েন্সটা কিরকম সেটা আগেই বলছি যে একজন অডিয়েন্স আপনার এখানে যেভাবে কাজ করছে, যে ইন্টারেস্ট নিয়ে আপনি দিয়েছেন সেম ইন্টারেস্টের আরেকজন ব্যক্তির কাছে আপনার যে অ্যাড বা আপনার যে সিমিলারিটি রয়েছে সেই সিমিলারিটি অনুযায়ী তার কাছে যাওয়া। তো সেটা আমার এখানে কত পার্সেন্ট হবে, 1% look like consistency of people most similar to your lookalike audience source. Increasing the percentage creates a bigger or broader audience. আপনি এখান থেকে চাইলে 1% দিতে পারেন, সেটা হচ্ছে 2% দিতে পারেন, 3%, মানে আপনি যত ইচ্ছা দিতে পারেন। যত বেশি দিবেন তত বেশি হচ্ছে বাজেট আপনাকে বাড়াতে হবে। তো সেটা এখান থেকে যে এরিয়া বা কান্ট্রি রিজন আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে রিজন দিলাম, কোন রিজন আপনি চালাতে যাচ্ছেন বা কোন কান্ট্রিতে। ধরেন আমি বাংলাদেশ দিলাম। বাংলাদেশ হচ্ছে কোন এরিয়াতে রয়েছে, এশিয়া মহাদেশে রয়েছে, এশিয়া মহাদেশ থেকে আমি বাংলাদেশে গেলাম। বাংলাদেশ থেকে আমি হচ্ছে এখন কোন এরিয়াতে যাব, দেখেন বাংলাদেশ দিলাম। বাংলাদেশ থেকে আমি নির্দিষ্ট একটা এরিয়াতে যাব। ওকে, দিলাম বাংলাদেশ। এরপর হচ্ছে এখান থেকে কান্ট্রিজ তো আমার সিলেক্ট করা শেষ, সেখান থেকে দিলাম এশিয়া মহাদেশ থেকে বাংলাদেশে গেলাম। এখন হচ্ছে এখানে কি ডেসক্রিপশন, টার্গেট অল পিপল ইন বাংলাদেশ। এখানে আমি টার্গেট করছি বাংলাদেশের সকল ব্যক্তিকে। খেয়াল করেন আমি কিন্তু বাংলাদেশের সকল ব্যক্তিকে টার্গেট করছি। আসলে কি আমি সকল ব্যক্তিকে টার্গেট করতে চাই? যদি চাই তাহলে সকল ব্যক্তিকে টার্গেট করব, আর যদি না চাই সেখানে হচ্ছে লিস্টেড ব্যক্তিদেরকে দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স মানে আপনি যদি ইতিপূর্বে কোনো অডিয়েন্স সেভ করে রাখেন তাহলে তাদেরকে দিয়ে দিবেন। ওকে, যেমন আমি এখানে বাংলাদেশ দিলাম, ইনক্লুড দিয়ে দিছি। তারপর হচ্ছে এই যে লোকেশনটা এখানে চলে আসছে, দেখেন আপনি হচ্ছে কোথায় যেতে যাচ্ছেন, কোন লোকেশনে। ধরেন আপনার এখানে এই যে ঢাকা, ঢাকার কতটুকু এরিয়াতে আপনি যেতে চাচ্ছেন, কতটুকু, সেখানে এই যে ড্রপ ইন দিয়ে আপনি হচ্ছে ধরেন আপনি ঢাকা
ঢাকার থেকে জাস্ট 1 কিলোমিটার। এখানে কিন্তু আপনি চাইলে এই যে জুম আউট করে দেখে নিতে পারেন কতটুকু এরিয়া দিবেন, জুম ইন করতে পারেন। এরপরে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন লোকেশন সার্চ করে। ধরেন আমি উত্তরা দিলাম। দেখেন উত্তরা সেক্টর 11 নম্বর, ঢাকা এত। এই স্ট্রেসটা এইটুকু এরিয়াকে আমি দেখতে পাচ্ছি। দেখছেন এটা হচ্ছে রাউন্ড মার্ক করা হয়ে গেছে, অর্থাৎ এটা মার্ক করছে। জাস্ট এতটুকুর ভিতরে আপনার নেটটা চলবে, এতটুকুর ভিতরে আপনার ইন্টারেস্টেড যে পার্সন গুলো রয়েছে সেই পার্সন গুলো দেখতে পাবে এখানে। আপনি আমি কথাটা বুঝাতে পারছি কিনা একটু হচ্ছে আপনারা দেখে নেবেন যে এই এরিয়ার মধ্যে কিন্তু যতগুলো ব্যক্তি আছে সবাই দেখবে। এর বাইরে যদি আপনি দিতে চান এখান থেকে আপনি লিখে দিবেন কোন এরিয়ার ব্যক্তিদেরকে আপনি দিতে যাচ্ছেন, হ্যাঁ কতটুকু দিতে চাচ্ছেন। দেখেন এটা হচ্ছে 1 মাইল লেখা আছে, তো 1 থেকে 50 মাইল পর্যন্ত দিতে পারবেন। এই এরিয়ার ভিতরে 1 থেকে 50 মাইল। এখানে আপনি এখান থেকে বাড়াই দিতে পারলেন। ধরেন আমি 21 মাইল দিলাম, 21 মাইল যাবে ঢাকায়, ঠিক আছে। 21 মাইলের মধ্যে, অর্থাৎ আপনি সেন্টার থেকে 21 মাইলের মধ্যে চতুর্দিকে 21 মাইলের মধ্যে যে ব্যক্তিগুলো আছে তাদের কাছে যাবে। তো এইভাবে আপনি এখানে হচ্ছে মাইলিংটা সেট করে দিতে পারেন, 50 মাইল পর্যন্ত দিতে পারেন, অথবা শুধুমাত্র 1 কিলোমিটারের মধ্যে দিতে পারেন, 1 মাইলের মধ্যে দিতে পারেন। এইটা হচ্ছে আপনার ইচ্ছা। এই দেখেন আমি 11 মাইল দিছি, সেখানে কাকে কাকে হচ্ছে নিচে, গাজীপুরকে নিচে, কোন কোন এরিয়াগুলোকে নিচে আপনি জুম করে দেখতে থাকেন। এখানে এই যে টঙ্গী নিল, তারপর হচ্ছে পূর্বাঞ্চল, কালীগঞ্জ, সাভার, ঠিক আছে। আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন কোন এরিয়াগুলো এই সার্কেলের ভিতরে ঢুকে গেছে। গাজীপুর, এই এরিয়াগুলোতে কিন্তু আপনার অ্যাডটা তখন চলবে, এর বাইরে চলবে না, এবং আপনি সেটা আশাও করতে পারেন না, কারণ আপনি হচ্ছে সিলেক্ট করে দিয়েছেন। তো এখন কথা হচ্ছে যে আমি সিলেক্ট করে দিলে আবার এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার বাজেট কম লাগবে এবং একটা ভালো ফলাফল আশা করতে পারেন আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার বিলিং সিস্টেম গুলো, অ্যাডভার্টাইজিং ইভেন্ট। তো এই টুলস গুলো আপনি ব্যবহার করতে পারেন আরো সহজভাবে যদি আপনারা করতে চান। এখানে আরেকটা বিষয় আছে, মেটাসুইটস এর সাথে আমরা রিসেন্টলি একটা স্কিল ডেভেলপমেন্ট মিটআপে মনে হয় মেটাসুইটস নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যদি মোবাইল থেকে করতে চান সেক্ষেত্রে হচ্ছে মেটাসুইটসটা যদি আপনি ডাউনলোড করে নেন আপনার ফেসবুক পেজের জন্য, মোবাইলে সবচেয়ে ভালো হয়, এবং সেখান থেকে খুব ভালোভাবে আপনি করতে পারবেন। মেটাসুইটস এ ঢুকলে কিন্তু অ্যাডসটা করা খুব সহজ, হ্যাঁ। এখান থেকে হচ্ছে অ্যাড ক্রিয়েট করা সবচেয়ে সহজ আরো, হ্যাঁ। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। এই যে অ্যাডস এ ঢুকে এখান থেকে আপনি ইজিলি কিন্তু অ্যাডস গুলা করতে পারেন। ওকে, দেখেন এখানে কিন্তু একটা বাজেট দিয়ে দিছে। টোটাল বাজেট আমার কত? 843.43 পয়সা। এটা ডিউরেশন কত? 7। এখান থেকে আমি বাড়াইতে পারি, সেটা 7 থেকে 27 দিনে, মানে আপনি চাইলে এটাকে ধরে বাড়াইতে পারবেন, হ্যাঁ। আমি 1 দিনের জন্য দিতে পারি, ঠিক আছে। এটা এটা আবার এখন কথা হচ্ছে 843, এটাকে কমানো যাবে না? অবশ্যই কমানো যাবে। এই যে এটাকেও আপনি কমাইতে পারেন। সর্বনিম্ন 140 থেকে শুরু, হ্যাঁ। 140 থেকে আপনি 5000 পর্যন্ত দিতে পারেন টোটাল বাজেট। তো এই হচ্ছে আমার বাজেটের একটা লিমিটেশন। এটা আমি করলাম, ধরেন আমি এটা করলাম, করার পর হচ্ছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট আপনি কি পাবেন? এটার হচ্ছে রিচ হতে পারে কত? 135 থেকে 390। কেন বলেন তো? আমি হচ্ছে জাস্ট আমার কাদেরকে দিয়েছিলাম, যে আমার যে ফেসবুক ফলোয়ার্স ছিল শুধুমাত্র তাদেরকেই আমি দিয়েছিলাম সেজন্য। ওকে, তো সেখানে হচ্ছে আপনি যদি আরো বাইরের গুলাকে দিতে চান, ওকে, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা আরো একটু ভালো আসবে। এটা হচ্ছে অ্যাড সামারি। এখন আপনি এখান থেকে এইগুলাকে এডিট করে ভালোভাবে আরো কিন্তু করতে পারেন। আপনার এখানে যে পোস্টটা আসছে, আমি এই পোস্টটা দিতে চাচ্ছি না, নতুন পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, অবশ্যই করতে পারেন সেটা, নতুন পোস্ট ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ। সেক্ষেত্রে কোথায় যাবেন? অ্যাডস ম্যানেজারে চলে যাবেন, সেখানে নতুন পোস্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কিন্তু আপনি দিয়ে দিবেন। এবার আসি আমরা হচ্ছে ইনসাইটের ব্যাপারে, যে কথাটা বলতে চাচ্ছিলাম। ইনসাইট কি, কিভাবে কাজ করে?
আপু আমাকে শোনা যায়? একটু কাইন্ডলি কনফার্ম করবেন। জি আপু শোনা যাচ্ছে। আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, খেয়াল করে নাই। ঠিক আছে, আমি মোবাইল থেকে আবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের, স্ক্রিনটা শেয়ার করে নিই আমি একটু কাইন্ডলি। আপু দেখা যাচ্ছে কিনা একটু বলবেন স্ক্রিনটা। জি আপু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি চলে যাই আমাদের সেই ইয়েতে, বিজনেস সুইট থেকে আমি ঢুকতেছি, দেখেন। আচ্ছা, আমি তো অ্যাডসে দেখাচ্ছি, সরি ইনসাইটের জন্য যাচ্ছিলাম, আমি এখান থেকে যাই, ফেসবুক থেকে যাই ইনসাইটটা, এখান থেকে দেখানোর চেষ্টা করি। হোক ততক্ষণ একটু জেনে নিই ফেসবুক ইনসাইটে কি কি রয়েছে। সেখানে হচ্ছে ওভারভিউ নামে একটা শব্দ রয়েছে। ওভারভিউতে কি, ওভারভিউতে আপনি হচ্ছে আপনার পেজের পারফরমেন্সের সামারি দেখতে পারবেন, অর্থাৎ এট এ গ্ল্যান্স দেখতে পারবেন। হ্যাঁ, এই যে ইনসাইট, এটা হচ্ছে আমার পেজের ইনসাইট, এটা হচ্ছে প্রোফাইলেও থাকে সবার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের পেজের ইনসাইটটা চলে আসবে, আমাদের এই যে ইনসাইট চলে আসলো। হুম, তো এখানে ইনসাইটে প্রথম যেটা সেটা হচ্ছে ওভারভিউ। হ্যাঁ, ওভারভিউতে আমি হচ্ছে এট এ গ্ল্যান্স হচ্ছে সামারিটা দেখতে পাই, সবকিছু দেখতে পাই। দেখেন আমার ইন্টারেকশন, ফলোয়ার সবকিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকেও যদি আপনি দেখেন, দেখেন এখানে কি কি আছে, যে কতজন ভিউয়ার্স হয়েছে আমার লাস্ট 28 দিনে, তা সেটা কোন ধরনের ভিউয়ার্স, এখানে যদি আমি হচ্ছে ডিটেলসলি দেখতে চাই সেটাও দেখতে পাবো। যেমন 3 সেকেন্ড ভিডিও ভিউয়ার্স কত, 1 মিনিট ভিডিও ভিউয়ার্স কত, এগুলো সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখার পরে এবার হচ্ছে সেটার ভিউয়ার্স দেখলাম, এঙ্গেজমেন্ট কেমন হলো সেটা দেখতে পাইলাম। যে এঙ্গেজমেন্ট দেখতেছি যে এই ধরনের এঙ্গেজমেন্ট আমার পেজে হয়েছে। এবার অডিয়েন্সটা কেমন ছিল, কোন কোন ব্যক্তিরা আমার এখানে এসেছে, এজ এবং জেন্ডার দেখেন, 44.5% ওমেন এবং 55% মেন। তো সেটা কোন এজের, 25 থেকে 34 এর মধ্যে হচ্ছে 49.4%, 80 থেকে 24 এর মধ্যে হচ্ছে 28%, 35 থেকে 44 এর মধ্যে হচ্ছে 60.8%। হ্যাঁ, 45 থেকে 54 পর্যন্ত হচ্ছে 4.4, এবং তার উপরে যারা রয়েছে তারা হচ্ছে দেখেন দশমিকের পরেই চলে গেছে। তাহলে আমার এখানে যে যারা হচ্ছে ফলোয়ার্স বা যারা আমার পেজে আসছে তাদের এজ রেঞ্জটা কিন্তু দেখতে পাচ্ছেন। টপ লোকেশন দেখেন, কোন দেশের মানুষ বা কোন এরিয়ার মানুষ সবচেয়ে বেশি আমার এখানে ভিজিট করেছে, সবচেয়ে বেশি বাংলাদেশ, এরপর সৌদি আরব বা ইন্ডিয়া, মালয়েশিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে মোস্ট অ্যাক্টিভিটি কখন ছিল, তখন আমার হচ্ছে বুধবারে সবচেয়ে বেশি মোস্ট অ্যাক্টিভিটি ছিল, যে 298 জন ব্যক্তি সেখানে হয়তো দেখেছেন, এরকম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওভারভিউ গেল। ওভারভিউর পরে হচ্ছে আপনার যেটা আসবে, এটা হচ্ছে আমরা গত 28 দিনে সবকিছু এখানে দেখে ফেলেছি। তারপর হচ্ছে আপনি এখানে যে জিনিসটা আরো দেখতে পাবেন সেটা হচ্ছে আমরা ফলোয়ার্স দেখেছি, যে কতজন ফলোয়ার্স ছিল। হ্যাঁ, এই যে আমার এখানে এঙ্গেজমেন্ট এতজন, ফলোয়ার্স এতজন, সে ফলো থেকে কারা আনফলো করেছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে যখন আপনি চেক করবেন তখন কিন্তু আপনার ফলোয়ার্স কারা, টোটাল এতজন ফলোয়ার্স, কখন ফলোয়ার্স, কখন থেকে, সেগুলো ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন যদি ক্লিক করে থাকেন। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা তো দেখাইলাম কতজন লাইক করেছে, কত রিচ হয়েছে, ফেস ভিউ কত হয়েছে, ভিডিও ভিউ কত হয়েছে, পিপল কতটুক হয়েছে, সেগুলো কিন্তু সেগমেন্ট করে করে দেওয়া আছে, এবং আপনি এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারবেন। এই দেখার ফলে আপনার কি হবে, পেজে আপনার জন্য কোন ধরনের কন্টেন্ট করা জরুরি সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে কন্টেন্টে যদি ক্লিক করেন, যে কোন কন্টেন্টটা আপনার সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে, এবং কোন টাইমের কন্টেন্টটাতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই টাইমিংটা দেখে নিলে আপনি কিন্তু আরো বেশি বুঝতে পারবেন। এরপর গ্রোথ শব্দটা রয়েছে, গ্রোথের সাথে হচ্ছে এখানে হচ্ছে আপনাকে কোথায় কোথায় হচ্ছে কমেন্ট গুলো রিপ্লাই দিতে হবে, কি কি করতে হবে সেগুলো আপনাকে এখানে দেখায়। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে মনিটাইজেশন সেগুলো আমরা এখন দেখবো না, যেহেতু আমরা বিজনেস করছি, আমরা বিজনেসের জন্যই কাজ করব। তো এই ছিল আজকের বিষয়।
ধন্যবাদ সবাইকে। আমি আশা করব সবাই আজকের বিষয়টা এনজয় করেছেন এবং হচ্ছে আপনার আজকের ক্লাস থেকে কিছু হলেও জানার বা বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করেছেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং আগামী সপ্তাহে আমাদের যে আজকে চতুর্থ ক্লাসগুলো, পঞ্চম ষষ্ঠ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই মিস করবেন না, কারণ সেগুলো হবে সবগুলো গ্রাফিক্স এর উপরে। তো আমরা যেহেতু বিজনেস করছি, আমাদের গ্রাফিক্স যে রিলেটেড যে কাজগুলো মোবাইল দিয়ে যে গ্রাফিক্সটা করা যায়